মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরাই যেন সশস্ত্র বাহিনীতে পদ পায় বললেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে নির্দেশনা। 20 কোটি টাকায় পদ কিনে গণপূর্তের প্রধান প্রকৌশলী আশরাফুল দুদকের অনুসন্ধানে চেক হস্তান্তরের নথি। মসজিদ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 27, তিতাসে 8 কর্মকর্তা কর্মচারী বরখাস্ত। সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন জমা, 13 দফার সুপারিশ আদালত চাইলে হস্তান্তর বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনার মৃতের সংখ্যা ছাড়ালো 4,500, ঢাকা চট্টগ্রামে কমেছে সংক্রমণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে, এবার শারদীয় দুর্গোৎসবে অনাড়ম্বর আয়োজন, মন্দির প্রাঙ্গণে সীমাবদ্ধ আনুষ্ঠানিকতা। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের উন্নয়নে যারা বিশ্বাসী তারাই যেন সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদে দায়িত্ব পায়। সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদের সভায় এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী নির্বাচনী পর্ষদের সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। দিক নির্দেশনামূলক বক্তব্যে মাঠ পর্যায়ে নেতৃত্বের যোগ্যতা যাচাই ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের দায়িত্ব দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুধু খাতা কলমে বেশি নাম্বার পাওয়া না, যারা ফিল্ডে ভালো কাজ করতে পারে, কমান্ড করতে পারে বা নেতৃত্ব দেবার যোগ্যতা আছে কিনা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত দেবার মতো ক্ষমতা আছে কিনা, সেই মানসিকতা আছে কিনা, সেগুলিও আপনাদের বিচারে আনতে হবে। দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী হবে তারাই যেন দায়িত্ব পায়। আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকারের অবস্থান তুলে ধরেন সরকার প্রধান। সার্বভৌমত্ব রক্ষা, আমাদের আকাশ প্রতিরক্ষা, আমাদের বিশাল সমুদ্র সীমা প্রতিরক্ষা, সব দিকে নজর রেখেই আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা ঢেলে সাজিয়েছি এবং সেই ধরনের ব্যবস্থাও আমরা নিচ্ছি। সেই সাথে আমরা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছি যাতে সব ধরনের ট্রেনিং শিক্ষা আমাদের সকলে পায়। জাতিসংঘ সহ বিশ্বের সশস্ত্র বাহিনীর সগৌরব পদচারণায় দেশ গর্বিত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে 27 জন নারী সেনা অফিসার প্যারাট্রুপিং এর মতো দুঃসাহসিক প্রশিক্ষণে সফলতা অর্জন করেছে, এটা সত্যি আমাদের জন্য অনেক গর্বের বিষয়। জাতিসংঘ সকলে যাচ্ছেন, সেদিকে লক্ষ্য রেখেই আমরা আধুনিক জ্ঞান সম্পন্ন একটা সশস্ত্র বাহিনী আমরা গড়ে তুলতে চাই। সশস্ত্র বাহিনীর করোনাকালীন ভূমিকারও প্রশংসা করেন শেখ হাসিনা। করোনা ভাইরাসের সময় আমাদের সশস্ত্র বাহিনী প্রত্যেকে যেভাবে ভূমিকা রাখছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। স্বাভাবিক পদোন্নতি নয়, পদটি কিনতে খরচ করতে হয়েছে 20 কোটি টাকা। এই অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের বিরুদ্ধে। এই পদ বাগাতে তাকে সাহায্য করেছেন এক ঠিকাদার। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে তথ্য। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ক্যাডার আশরাফুল ও তার স্ত্রী সাবিনা আলমের বিপুল অর্থবিত্তের তথ্যও এসেছে দুদকের হাতে। আয়কর নথিতে শেয়ার ব্যবসা ও পশুপালনের তথ্য দেওয়া হলেও আদতে সাবিনা একজন গৃহিণী। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম গ্রেপ্তার হন গত বছরের সেপ্টেম্বরে। গণপূর্তের এই ঠিকাদারের প্রভাব বলয় খতিয়ে দেখতে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। বেরিয়ে আসে জিকে শামীম চক্রের সাথে জড়িত 11 শীর্ষ প্রকৌশলীর নাম। এরই ধারাবাহিকতায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলমের নামও আলোচনায় আসে। সামনে আসে তার রাজনৈতিক পরিচয়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার ছিলেন বগুড়ার আশরাফুল।
সম্পদের অনুসন্ধানে নেমেও চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দুদক। 1995 সালে সহকারী প্রকৌশলী পদে যোগ দিয়ে গত বছরের 31 ডিসেম্বর প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান মোহাম্মদ আশরাফুল আলম। দুদকের তথ্য বলছে পদটি বাগাতে ঠিকাদার রিন্টু আনোয়ারকে পরামর্শক নিয়োগ দিয়ে তার সাথে এভাবেই স্ট্যাম্প পেপারে চুক্তি হয়। টেলিফোনের এই কথোপকথনে অনেক কিছুই স্পষ্ট। হ্যালো, কেমন আছেন আপনি? আচ্ছা ভাই, ভালো আছেন? আরে আপনার নিয়ে কত কিছু হয়ে যেতেছে, আপনার কোনো খোঁজ খবর নাই। আমি তো কাগজ পাচ্ছি না ভাই, কাগজ কবে পাবো সেটা বলেন। আর এই কথোপকথনে লেনদেনের বিষয়টি উঠে আসে। হ্যালো, হ্যাঁ জি জি, সালাম ভাই। আশা ভাই কেমন আছেন আপনি? আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই। আরে ভাই, আপনার মেসেজ দিয়ে আপনারা এটা করেন না, এটা কেমন কথা হইলো ভাই? আপনার জন্য ব্লাইন্ড করতেছি আর আপনি শোনেন, আপনার ভাইও দেখবেন যে আপনার জন্য কি করে, এটা খালি দেখবেন। দুদকের অনুসন্ধানে আশরাফুল ও তার স্ত্রী সাবিনা আলমের বিস্তর সম্পদের তথ্য মিলেছে। আয়কর নথিতে আশরাফুলের স্ত্রী শেয়ারে টাকা খাটান এবং গবাদি পশু পালন করেন, তবে দুদকের অনুসন্ধানে এর প্রমাণ মেলেনি। আশরাফুল ও তার স্ত্রীর নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ৩য় পর্বে ২.৫ কাঠার প্লট, ইস্টার্ন হাউজিংয়ের পল্লবী ২য় পর্বে ২.৫ কাঠার প্লট, ধানমন্ডির ১৫ নম্বর রোডে ১৬০০ বর্গফুটের ফ্ল্যাট, ধানমন্ডির ৫ নম্বর রোডে ২টি ফ্ল্যাট, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ২০০ বর্গফুটের ২টি দোকান, ব্যাংকে ৮০ লাখ টাকার এফডিআর, বগুড়ায় ১ একর জমি এবং ৩ তলা ও ৫ তলা ২টি বাড়ি আছে। দীপু সারওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস-সালাহ জামি মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আশঙ্কাজনক অবস্থায় আছেন চিকিৎসাধীন ৮ জন। চিকিৎসায় সুস্থ হওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে ১ জনকে। আদিত্য মামুনের রিপোর্ট। নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ভারী হয়ে আছে অপেক্ষমান স্বজনদের দীর্ঘশ্বাসে। বেড়াইতে আসছিল নারায়ণগঞ্জে, শুক্রবারে থাকিয়া শনিবারে চলে যাবে। এই মুহূর্তে রাত্রে যখন নামাজ পড়তে যাই, এশার নামাজ, এরকম গন্ডগোলটা বাজে গেল। যে বাবার বেশি একটা অবস্থা ভালো না, সারা শরীর পুড়ে গেছে, যেরকম বোঝা যায় অবস্থা বেশি ভালো না। কালকে কথা হয়েছিল শেষ। আহতদের মধ্যে একজন ছাড়া সকলের অবস্থা সংকটাপন্ন। এদের বাঁচাতে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন। যারা আইসিইউতে আছে সবাই তো আসলে খুব গেল অবস্থায় আছে, মানে আশঙ্কাজনক অবস্থা, এবং পোস্ট অপারেটিভও যারা আছে তারা আশঙ্কাজনক অবস্থা আছে। এর মধ্যে একটা পেশেন্ট খুব ভালো আছে। আইসিইউতে চিকিৎসাধীনদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। সবারই তো ইনহেলেশন বার্ন আছে। এই ইনহেলেশন বার্ন আসলে খুবই ডেঞ্জারাস এই বার্ন, কারণ আমরা জানি আমাদের শ্বাসনালী পুড়ে গেলে আসলে আর কিছুই থাকে না। যদি 1% লোকের শুধু ফেসটা পুড়ে যায়, শুধু শ্বাসনালী পুড়ে যায়, তবু কিন্তু মারা যেতে পারে। সেই হিসাবে আসলে আমরা বলতে পারতেছি না যে আসলে ওগুলো আমরা বাঁচাতে পারবো না। গেল শুক্রবার এশার নামাজের পরে নারায়ণগঞ্জের ফতুল্লাহ বাইতুস-সালাহ জামি মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ হন ৩৭ জন। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসনের তদন্ত কমিটি গণশুনানিতে সাক্ষ্য দিয়েছেন ১৮ জন। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সকাল থেকে বিস্ফোরণ কবলিত মসজিদের দুই পাশে গ্যাস লাইনের লিকেজ পরীক্ষা শুরু করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এরই মধ্যে দায়িত্ব অবহেলার অভিযোগে তিতাসের ৮ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমাদের কাছে তিতাসের এই অবৈধ সংযোগের জন্য যদি কোনো কর্মকর্তা কর্মচারীদের আমাদের এই তদন্তে যদি আমরা সংশ্লিষ্ট পাই, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে বলব। এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি গণশুনানির আয়োজন করে। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত তদন্ত কমিটির সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করলেও এলাকাবাসীর সাড়া মেলেনি। সবগুলো বিষয় মাথায় রেখে আমরা এগোচ্ছি, আসলে তদন্ত শেষ না পর্যন্ত স্পেসিফিক বলা যাচ্ছে না। বিস্ফোরণের পর থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে রয়েছেন বলে জানায় এলাকাবাসী। এই ঘটনার জন্য তিতাস গ্যাসের
অবহেলাকেই দায়ী করেন তারা। শাস্তি একটা আমরা দাবি করছি, যাদের এই অবহেলার কারণে এরকম এতগুলো মানুষ এখানে মারা গেল। যারা নামাজ পড়তে যায় এরা বলছে যে এখানে গ্যাসের গন্ধ হয়, এখানে গ্যাস লিক হয়, কিন্তু হ্যাঁ গো জানানোর পরও হ্যাঁ এটা কোনো গুরুত্ব দেয়নি। ৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার সবুজবাগের একটি মসজিদে বিস্ফোরণ ঘটে। রত্না জামান, ২১ টেলিভিশন। পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছে। তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ, উৎস ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে আনার চেষ্টা করেছেন তারা। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রিপোর্টটি বিশ্লেষণ করে যেখানে যা প্রয়োজন সে অনুযায়ী কাজ করা হবে। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। গেল ৩১ জুলাই টেকনাফের মারিশ বুনিয়া পাহাড়ে ভিডিও চিত্র ধারণ করে ফেরার পথে মেরিন ড্রাইভে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। চাঞ্চল্যকর এই হত্যার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেজন্য ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৩রা আগস্ট থেকে কাজ শুরু করে কমিটি। ৩ দফা সময় বাড়িয়ে ১ মাসেরও বেশি তদন্ত শেষে ১৩টি সুপারিশ সম্বলিত ৮০ পৃষ্ঠার প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেয় কমিটি। সাথে আরও ২১ পৃষ্ঠার ছবি ও ৫৮৬ পৃষ্ঠার বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য সংযুক্তি হিসেবে জমা দেওয়া হয়। কমিটির প্রধান জানান, সরজমিনে পরিদর্শন, ৬৮ জনের সাক্ষ্য সহ আরও বেশ কিছু তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি হয়েছে। ৬৮ জনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, তাদের জবানবন্দি লিপিবদ্ধ করছি। এছাড়া আমরা ঘটনাস্থলগুলোতে আমরা রাতের ৯টায় এপিবিএনের যে ফোর্সদেরকে নিয়ে আমরা ডেমো করেছি, বোঝার চেষ্টা করেছি যে পাহাড়ে মেজর সিনহা গিয়েছিলেন, সে পাহাড়ে গিয়েছি, ওখানকার লোকবলের সাথে কথা বলেছি। আমাদের পুলিশ বাহিনী যে আইন শৃঙ্খলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে দেশে, এই ঘটনাটি কোনোভাবে তাদের ভূমিকাকে ম্লান করবে না, কারণ আমরা দেখেছি তারা পরিশ্রম করে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সেজন্য সবাই সজাগ আছে। পুলিশি তদন্ত চলছে, মানে আদালতের নির্দেশনা অনুযায়ী। সেই জায়গায় আমরা এখন এই সম্বন্ধে প্রকাশ্যে আমরা কিছু জানাতে পারবো না। আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে, সবাই সজাগ রয়েছে। আমরা মনে করি যে এই ধরনের ঘটনা মানে যাতে না ঘটে সেই জন্য আমরা সবাই সজাগ রয়েছি। ঘটনার কারণে দুই বাহিনীর মধ্যে কোনো মতপার্থক্য নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একটা চমৎকার পরিবেশ রয়েছে, দুই বাহিনী একসঙ্গে কাজ করছে। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। মহামারী ৬ মাসে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪,৫০০ ছাড়ালো। ২৪ ঘন্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের ১৮৪তম দিনে কোভিড রোগীর সংখ্যা ৯৮,২৭০। বিশ্লেষণে বলছে, পরীক্ষার বিপরীতে আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যু হার কমেনি। ৬০ মানুষ এবং পুরুষের মৃত্যুর হারই বেশি। তবে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে আগের চেয়ে সংক্রমণ কমেছে। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। করোনা সংক্রমণের ১৮৪তম দিনে ৯৩টি ল্যাবে ১৫,৪১২টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ২,২০২। এ পর্যন্ত ১৬,৪৪,৭২৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩,২৭,৩৫৯। একদিনে ৩৭ জনের মৃত্যুতে এ পর্যন্ত এ সংখ্যা দাঁড়ালো ৪,৫১৬ জন। আর নতুন করে ৩,২৯৮ জন সুস্থ হওয়ায় এ পর্যন্ত এ সংখ্যা ২,২৪,৫৭৩ জন। পুরুষের মৃত্যুর হারই বেশি, ৭৮.26%। নারী ২১.৭৪%। কোভিডে মারা গেছে ৩,৫৩৪ জন, নারী ৯৮২ জন। বিশ্লেষণ বলছে, করোনার প্রথম ১০০ দিনে ঢাকা বিভাগে আক্রান্তের হার ছিল ৬৭.৬৫%। দ্বিতীয় অবস্থান চট্টগ্রাম বিভাগে আক্রান্তের হার ১৭.৫৪%। ১৮৪তম দিনে এসে সংক্রমণের হার অনেকটাই কমেছে এই দুই বিভাগে। ঢাকা বিভাগে আক্রান্তের হার ৪৮.৩৬% ও চট্টগ্রাম বিভাগে ২১.৩৯%। পর্যায়ক্রমে ময়মনসিংহ বিভাগে সংক্রমণ কমলেও বেড়েছে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে। সংক্রমণটা খুব ধীর গতিতে চলছে, ২ সপ্তাহ আগের চেয়ে একটু কম, কিন্তু এটা বাড়তেও পারে আবার কমতেও পারে। মৃত্যুর হারটা আমাদের গত সপ্তাহ ধরে
একটু বাড়তির দিকে। মৃত্যুর বিশ্লেষণে ১৭তম দিনের ৬০ মানুষের মৃত্যুর হার ৩৯% ছিল। এখন তা বেড়ে ৪৯.৯১%। মৃত্যুর হারে সবচেয়ে কম ১ থেকে ১০ বছরের মধ্যে ০.৪২%। যতদিন বিশ্বব্যাপী বিশ্ব মহামারী থাকবে ততদিন আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে, তার মধ্যেও আমাদের কাজ করতে হবে, জীবনযাত্রা চালাতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড করতে হবে, কিন্তু সাবধানতা এবং সতর্কতা কখনোই শিথিল করা যাবে। বর্তমানে রোগীর সংখ্যা ৯৮,২৭০ জন। অন্য যে কোনো দেশের তুলনায় কোভিড ভাইরাস দ্রুত রূপ পরিবর্তন করেছে বাংলাদেশে। কোভিড ভ্যাকসিন উৎপাদনে ৫০টি দেশের সাথে বাংলাদেশও অংশীদার হতে যাচ্ছে। এ তথ্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR এর। এই গবেষক দল সেটা আবিষ্কার করেছেন। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর কারণে সাড়ম্বরে হচ্ছে না এবারে শারদীয় দুর্গোৎসব। মন্দির প্রাঙ্গণে সীমাবদ্ধ থাকবে সকল আনুষ্ঠানিকতা। আতশবাজি পোড়ানো, অতিরিক্ত আলোকসজ্জা এবং জোরে গান বাজানো নিরুৎসাহিত করছে পূজা উদযাপন কমিটি। মন্দির মণ্ডপে সামাজিক দূরত্ব মানা সহ ২৬ দফা নির্দেশনা দিয়েছে পরিষদ। প্রণব চক্রবর্তী রিপোর্ট। মহামারী কেড়ে নিচ্ছে এবারের শারদ উৎসবের রং। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এবার পুজোয় সকল আনুষ্ঠানিকতা হবে স্বাস্থ্যবিধি মেনে। পঞ্জিকা অনুযায়ী ১৭ সেপ্টেম্বর মহালয়া। প্রতি বছর আশ্বিনে পুজো হলেও এবছর আশ্বিন মলিন বা মল মাস। এবার এ মাসটি অশুভ হওয়ায় পুজো কার্তিক মাসে। তাই দেবী দুর্গা মর্তে আসবেন মহালয়ার ৩৫ দিন পর, ২২ অক্টোবর মহাষষ্ঠী। মহামারীর এই কঠিন সময়ে ধর্মীয় আচার অনুষ্ঠানে পুজো হবে, তবে কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্য নিয়ম। ভক্তরা পুরোপুরি উৎসবে সম্পৃক্ত হতে পারবে না, তবে সাত্ত্বিক মতে পূজায় তারা সম্পৃক্ত হবে। সারা দেশের মন্দির ও পূজা কমিটির কাছে এরই মধ্যে ২৬ দফা নির্দেশনা পাঠিয়েছে পূজা উদযাপন পরিষদ। ঢাকের বাদ্য থাকলেও অতিরিক্ত মাইক ব্যবহার বা আলোকসজ্জার আতিশয্য নিরুৎসাহিত করছে পরিষদ। দর্শনার্থী যারা তাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং শারীরিক যে দূরত্ব ৩ ফুট কমপক্ষে দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার ভিতরেও ধর্মীয় আঙ্গিকে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীতে এবছর পুজো হবে ২৩৭টি মন্দির আর মণ্ডপে। ভিড় এড়াতে পুণ্যার্থীদের অঞ্জলি ভার্চুয়ালি করার চেষ্টা করছে ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটি। অঞ্জলির সময় যাতে তাদের জায়গার সংকুলন বুঝে ভক্তদের প্রবেশ করাতে হবে। ২০ থেকে ২৫ জন তারা অঞ্জলি দেওয়ার পরে অন্য ভক্তরা প্রবেশ করবে। গেল বছর দেশের ৩১,১০০টি মণ্ডপে পুজো হলেও এবার সে সংখ্যা কিছুটা কমবে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি, জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীকে আটক। ফুটপাতে থাকা সামগ্রী ফুটপাতেই নিলাম, ১০ এলাকায় মেয়র আতিকের অভিযান। আবার আমন্ত্রণ রাত ১১টায় একুশে সংবাদে। বিএনপি বিভেদের রাজনীতির ধারক ও বাহক বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভিডিও বার্তায় বিএনপি মহাসচিবের এক মন্তব্যে পাল্টা জবাব দিয়ে তিনি বলেন, দেশে অর্থনৈতিক সক্ষমতা ও ইতিবাচক গতি দেখে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বিএনপি। এদিকে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ৫ আসনে উপনির্বাচনে মনিরুল ইসলাম মনু ও নওগাঁ ৬ আসনে মোহাম্মদ আনোয়ার হোসেন হেলালকে মনোনয়ন দেওয়া হয়েছে। ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল হবার পর বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমিনের সাথে ফোন আলাপে এই আগ্রহ প্রকাশ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই ফোন আলাপের কথা নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, মন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ জয়েন্ট কনসালটেটিভ কমিশন সভায় বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন। সভাটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে হওয়ার বিষয়ে একমত হয়েছেন তারা। এই মাসেই সভাটি হবার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন অনুষ্ঠানে শুভেচ্ছা পাঠানোর জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকার চীনা দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে একে ভুল উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার চীনা দূতাবাসের সামনে বিষয়টি তুললে তারা এই ঘটনায় দুঃখ প্রকাশ করে। বিষয়টিতে সতর্ক থাকবে বলেও জানানো হয়। এর আগে বিএনপি চেয়ারপারসনের জন্মদিনের নিয়মিত শুভেচ্ছা পাঠালেও ভুয়া জন্মদিনের বিষয়ে অবগত ছিল না চীনা দূতাবাস। নারায়ণগঞ্জে মসজিদে দুর্ঘটনার রহস্য উদ্ঘাটনে উচ্চপদস্থ বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব। বলেন, নারায়ণগঞ্জে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করতে হবে। বিভ্রান্তিকর বক্তব্য না দিয়ে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার দাবি জানান মির্জা ফখরুল। সব উপজেলা, জেলা এবং উপনির্বাচনে বিএনপি অংশ নেবে বলেও জানান বিএনপির মহাসচিব। দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট HDU-তে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দুপুর 12টার দিকে রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের চিকিৎসকরা জানান, ওয়াহিদা খানমের ডান পাশে উন্নতির জন্য তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। তিনি কথা বলতে পারছেন। এদিকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার গৃহ পরিচারিকা জুবাইদা বেগমকে আটক করেছে পুলিশ। একই সাথে ওই ঘটনায় ব্যবহৃত লাল শার্ট, প্লাস্টিকের লাঠি ও পিপিই জব্দ করা হয়। ফুটপাত ও সড়কের উপর রাখা নির্মাণ সামগ্রী উচ্ছেদ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে 10টি এলাকায় অভিযান চালানো হয়। কয়েকটি ডেভেলপার কোম্পানি সড়কের উপর নির্মাণ সামগ্রী রাখায় সেগুলো জব্দ করে নিলাম করা হয়েছে। মেয়র জানান, কাউকেই রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখতে দেওয়া হবে না। জসিম জুয়েলের রিপোর্ট। এভাবেই সড়ক এবং ফুটপাথ দখল করে নির্মাণ সামগ্রী রাখে ডেভেলপার কোম্পানিগুলো। এর বিরুদ্ধেই ঢাকা উত্তর সিটির এই অভিযান। উত্তরের মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে গুলশান বনানীর বেশ কয়েকটি এলাকায় ধরা পড়ে এই অনিয়ম। গুলশান 86 এবং 67 নম্বর রোডে রাস্তার উপরে ফেলে রাখা রড নির্মাণ সামগ্রী দেখে ক্ষুব্ধ হন মেয়র। এই রোড কি তার বাপের সম্পত্তি যে রোডের মধ্যে রোহা রাখবে? এই রাস্তা আমরা করব, রাস্তা ঠিক করব, রাস্তা খরচ করব জনগণের টাকা দিয়ে। মগের মূল্য নাকি? ঢাকা শহরে কোনো নিয়ম নাই নাকি এটার থেকে? তাৎক্ষণিকভাবে সড়ক ও ফুটপাতে ফেলে রাখা মালামাল জব্দ করে সেখানেই নিলামে বিক্রি করা হয়। উত্তর সিটির 10টি এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত কয়েকজনকে জরিমানা ও শাস্তিও প্রদান করে। 353 ধারার অপরাধ করেছেন। এই সবগুলো ধারার অপরাধের কারণে তাকে 1,50,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছি। মেয়র আতিকুল ইসলাম বলেন, যতই প্রভাবশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা বলছি, সবাই জানে, কিন্তু তারপরেও তারা আইনকে তোয়াক্কা করছে না। আমাদের সিটি কর্পোরেশন সকল কর্মকর্তাকে বলেছি, আজকে যেখানে যেই অবস্থায় রড, সিমেন্ট, বালি যা যা কিছু থাকবে আমাদের বাংলাদেশ আইন অনুযায়ী এগুলো নিলামে হয়ে যাবে। এই অভিযানের পাশাপাশি আগামী সপ্তাহ থেকে সাইনবোর্ড অপসারণের কাজও চলবে বলে জানান মেয়র। সামনে 14 তারিখ থেকে রড সিমেন্টের সাথে সাথে সাইনবোর্ডও কিন্তু উচ্ছেদ শুরু হবে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। পুরনো মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ভার্চুয়াল আপিল বেঞ্চ গত কদিনে 20 বছর আগের পুরনো মামলা সহ বেশ কয়েকটি মামলা নিষ্পত্তি করেছে। আর একে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। বলেছেন, এই উদ্যোগের ফলে মামলা জট কমা সহ বিচার কাজে গতি বাড়বে। বিস্তারিত শাকির রাজ্য রিপোর্টে। সম্প্রতি আপিল বিভাগের রায়ে 20 বছর ধরে কন্ডেম সেলে থাকার পর মুক্তি পায় খুলনার জাহিদ। 1997 সালে স্ত্রী ও মেয়েকে হত্যা মামলায় 2000 সালে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত জাহিদ শেখকে মৃত্যুদণ্ড দেন। হাইকোর্টেও সে রায় বহাল রাখেন। সবশেষ আপিল বিভাগ জাহিদকে খালাস দেন। এরপর নড়াইলের আওয়াল ফকিরের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন আপিল বিভাগ। মামলাটি আপিল বিভাগের নজরে আসলে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করেছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
প্রতিদিনই নতুন মামলা যোগ হচ্ছে পুরনোগুলোর সাথে। সবশেষ পরিসংখ্যান বলছে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা ৩৬,৮৪,৭২৮টি। তবে সম্প্রতি পুরনো মামলার শুনানির উদ্যোগ নিয়েছেন ভার্চুয়াল আপিল বেঞ্চ। ২০ বছর পুরনো মামলাও থাকছে কার্যতালিকায়। গুরুত্ব পাচ্ছে কারাগার থেকে আসামিদের করা জেল আপিল, ডেথ রেফারেন্স সহ অন্য মামলাগুলো। জেল আপিলগুলো দুর্ভাগ্য হচ্ছে কি এগুলো কোনো অভিভাবক থাকে না। ওই লোকটা জেলের থেকে পাঠালো, ওইখানে পড়ে আসে, এটাকে ওই যে যার কাছে যায় সেও হয়তো ঠিকমতো দেখে না, আদালতের কাছে তো পেশ করা হয়ই না। সেই জায়গাটায় আপিল বিভাগ উদ্যোগী হয়ে এই জেল আপিলগুলোকেও তারা পুরনো লিস্টে নিয়ে এসে শুনানি করছেন। একে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। ক্রিমিনাল মামলা, বন্য মামলাগুলো সাধারণ লিটিগেন্টরা অনেক উপকৃত হবে পুরনো মামলায়। অনেকে আছে যে তারা হয়তো ওইভাবে লয়ার নিয়োগ করে পারেন না। পুরনো মামলার যে জট এগুলো কিন্তু কমে যাবে এবং এগুলো অনেকগুলো মামলা দেখেন ইনফ্রাকচার হয়ে গেছে, শুনানি করলেই শেষ হয়ে যাচ্ছে, যার ফলে আমার মনে হয় এটা খুব একটা ভালো উদ্যোগ। মহামারীর কারণে ৫ মাস বন্ধ থাকার পর গত ১২ই আগস্ট ভার্চুয়াল বেঞ্চের পাশাপাশি নিয়মিত আদালত চালু হয়। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এমএলএম কোম্পানি খুলে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, র্যাবের অভিযানে আটক ৮ জন। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৮,৯৩,০০০, সংক্রমণের দ্বিতীয় অবস্থানে ভারত। আমন্ত্রণ আবারও রাত ১১টার ২১ সংবাদে। মাল্টিলেভেল মার্কেটিং এমএলএম কোম্পানি খুলে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে A1 বাজার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। বিস্তারিত আহমেদ বাবু রিপোর্টে। এমএলএম ব্যবসার অভিযোগে রাজধানীর মতিঝিলে এই ভবনের ৬ষ্ঠ তলায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ধরা পড়ে একই অফিসে বিভিন্ন নামে ৪টি প্রতিষ্ঠান খুলে প্রতারণা করছিল চক্রটি। কয়েকজন গ্রাহক জানান সেই প্রতারণার কথা। আমি ৬ লাখ টাকা থেকে ধরেন না প্রায় ৬০-৭০ টাকা পাইছি। ১৪.৫ লক্ষ টাকা মোট টোটাল দেওয়া হইল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান কোম্পানি পরিচালনার কোনো কাগজপত্র দেখাতে পারেনি গ্রেপ্তার হওয়ারা। মোহাম্মদ নুরুল ইসলাম, যিনি উক্ত কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, ৮ জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা প্রত্যেকের উপযুক্ত শাস্তি যাতে আমরা নিশ্চিত করতে পারি সেই জন্য কিন্তু তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন আইনে আমরা কিন্তু নিয়মিত মামলা করব। লাস্ট ১০ বছরে উনি প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা মতো হাতিয়ে নিয়েছেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুরুল ইসলাম বিভিন্ন নামে এমএলএম কোম্পানি খুলে প্রায় ৬০,০০০ মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে জানান র্যাব। A1 বাজার পাবলিক লিমিটেড কোম্পানির কিন্তু কোনো অনুমোদন এখনো কিন্তু উনি নেন নাই। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সহজে ব্যবহারযোগ্য আকর্ষণীয় মডেলের নৌকা ও স্পিড বোট বাজারে এনেছে আরএফএল। নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফাইবার গ্লাসের তৈরি সাপোর্ট ব্র্যান্ডের নৌকা ও স্পিড বোটের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পাল। এ সময় জানানো হয় আরএফএলের ৫টি মডেলের নৌকা বাজারে পাওয়া যাচ্ছে। দাম ১১,৯০০ টাকা থেকে ৭,৪০,০০০ টাকা, আর স্পিড বোটের দাম ৮,১৮,০০০ টাকা। যাত্রী পারাপার, মালামাল পরিবহন, মাছ ধরা সহ বিভিন্ন কাজে এই নৌযান ব্যবহার করা যাবে। অনুমোদিত ডিলার, বেস্ট বাই ও ইজি বিল্ডের শোরুমে পাওয়া যাচ্ছে সাপোর্ট নৌকা ও স্পিড বোট। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুক্তিযুদ্ধে চেতনার বিশ্বাসীরাই যেন সশস্ত্র বাহিনীতে পদ পায়, বললেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে নির্দেশনা। ২০ কোটি টাকার পদ কিনে গণপূর্ত প্রধান প্রকৌশলী আশরাফুল, দুদকের অনুসন্ধানে চেক হস্তান্তরের নথি। মসজিদ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৭, তিতাসে ৮ কর্মকর্তা কর্মচারী বরখাস্ত। সিনহা হত্যা তদন্ত প্রতিবেদন জমা, ১৩ দফার সুপারিশ, আদালত চাইলে হস্তান্তর, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনা মৃতের সংখ্যা ছাড়ালো ৪,৫০০, ঢাকা চট্টগ্রামে কমেছে সংক্রমণ।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।